কোনো সন্দেহ থাকা উচিত নয়, আমরা ভারতবাসীরা বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে চলেছি। কোনো সন্দেহ থাকা উচিত নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের বন্ধু। ভারতের পাসপোর্ট এখন বহু দেশে স্বীকৃতপ্রাপ্ত। ভারতীয় অর্থনীতি আসন্ন দিনে বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছাবে বলে আশাবাদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের নানা দেশে সফর করেছেন, যা পূর্বতন প্রধানমন্ত্রী তথা জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং পর্যন্ত কেউ করেননি। অথচ আন্তর্জাতিক নীতি ও সম্পর্কের বাস্তবতা একেবারে বিপরীত চিত্র দেখাচ্ছে। গত 5 ফেব্রুয়ারি ভারতীয়দের পায়ে শিকল পরিয়ে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে অবৈধ অভিবাসীদেরকে। বর্তমান সময় সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত যে ভারতীয় ছাত্ররা বিদেশে পড়াশোনা করতে সবচেয়ে বেশি সংখ্যায় দেশ ছেড়ে যাচ্ছেন। মানুষ নিজেদের সম্পদ বিক্রি করে দেশ ছেড়ে চাকরির সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন। এই মুহূর্তে এটিও সন্দেহ থাকা উচিত নয় যে ভারতের ব্যাংক থেকে ঋণ নিয়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যাও অনেক রয়েছে। বর্তমান সময়ে প্রথম সারির অনেক কোম্পানি ভারতে তাদের সদর দপ্তর বন্ধ করে বিদেশে স্থানান্তর করেছে। সর্বাধিক ধনী ব্যক্তিরা অর্থাৎ বিলিয়নাররা এই গত 10 বছরে সেখানে সবচেয়ে বেশি সংখ্যায় ভারত ছেড়েছেন। গত 10 বছরে ভারতীয় নাগরিকত্ব ত্যাগকারীদের সংখ্যাও সর্বাধিক হয়েছে। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তা নিজেই ঠিক করুন। কারণ প্রধানমন্ত্রী যখন রাজ্যসভায় বলছিলেন, তিনি বারবার উল্লেখ করছিলেন সবকা সাথ সবকা বিকাশ। सबका साथ सबका विकास, ये तो हम सबका दायित्व है। তবে এই সব কারা এবং সবকা বিকাশ কার জন্য, এটি আজ আপনাকে নিজেই নির্ধারণ করতে হবে। প্রথমবার যে 104 জন ভারতীয়দের পায়ে শিকল পরিয়ে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে ভারতে, এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এটি পুরনো প্রথা। কিন্তু আপনি কি আগে কখনো এমন ছবি দেখেছেন? 2019 সাল থেকে বিদেশমন্ত্রী এই বিষয়ে কথা বলছেন এবং অবশেষে যখন বিমানটি গত 5 ফেব্রুয়ারি অমৃতসরে অবতরণ করলো, তার আগেই আমেরিকার বর্ডার পেট্রোল থেকে সেই ভিডিও ভাইরাল করা হয়, যেখানে বলা হয়েছে যে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই বিষয়ে ভারতের সংসদের ভেতরে বিদেশমন্ত্রী বলেছেন যে এই নিয়ম পুরনো, তবে এটি মহিলাদের এবং শিশুদের ক্ষেত্রে নাকি প্রযোজ্য নয়। কিন্তু তিনি এটাও খেয়াল করেননি যেসব মহিলারা ফেরত এসেছেন তাদের চোখেও ছিল হতাশার চিহ্ন এবং তাদেরও হাতে পায়ে ছিল হাতকড়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা আসলে কতটা গভীর এবং আমেরিকার নীতিগুলি কি সত্যিই ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ? আমরা বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে চলেছি, অথচ আন্তর্জাতিক নীতি ও সম্পর্কের বাস্তবতা একেবারে বিপরীত চিত্র দেখাচ্ছে। কেন এমন হলো? কিভাবে এমন হলো? এ নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। যদি এটি আমেরিকার নীতি হয়, তবে যেসব দেশের মানুষকে ফেরত পাঠানো হচ্ছে তাদের প্রতিক্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, কলম্বিয়া স্পষ্টভাবে এই নীতিকে প্রত্যাখ্যান করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে হাতকড়া পরিয়ে, শিকল বেঁধে বা পায়ে বেড়ি পরিয়ে কোনোভাবেই তাদের নাগরিকদের কলম্বিয়ায় ফেরত পাঠানো যাবে না। কলম্বিয়া এই অবমাননাকর আচরণ মেনে নিতে অস্বীকার করেছে। তারা নিজস্ব বিমান পাঠিয়ে তাদের নাগরিকদের শৃঙ্খল মুক্ত অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে। ঠিক একইভাবে ব্রাজিলও তাদের নাগরিকদের ক্ষেত্রে এমন আচরণ বরদাস্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার এই নীতি এবং ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করছে, অথচ ভারত সরকারের প্রতিক্রিয়া একেবারেই নীরব। সবকা সাথ সবকা বিকাশ স্লোগান আবারও শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে কি ঘটছে? এই প্রথমবার আমেরিকার বর্ডার পেট্রোল, যাকে ইউএসবিপি অর্থাৎ ইউনাইটেড স্টেটস বর্ডার পেট্রোল বলা হয়,
প্রকাশ্যে একটি ভিডিও জারি করেছে। তারা দেখিয়েছে কিভাবে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। আর শুধু তাই নয়, এটি সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে দেওয়া হয়েছে। ইউএসবিপি তাদের পোস্টে লিখেছে, ইউএসবিপি এন্ড পার্টনার সাকসেসফুলি রিটার্ন ইলিগাল এলিয়েন্স টু ইন্ডিয়া। অর্থাৎ ইউএসবিপি এবং তার সহযোগীরা অবৈধ অভিবাসীদের সফলভাবে ভারতে ফেরত পাঠিয়েছে। এই মিশন যা হুইলস আপ নামে পরিচিত। সেই পোস্টে আরো লেখা হয়েছে, ইফ ইউ আর হিয়ার ইললিগালি ইউ উইল বি রিমুভড। অর্থাৎ যদি আপনি এখানে অবৈধভাবে থাকেন, আপনাকে বহিষ্কার করা হবে। এই ঘটনাটি অন্য কোনো দেশের নাগরিকদের সাথে ঘটেনি, শুধুমাত্র ভারতীয়দের সাথেই ঘটেছে। কিন্তু ভারত সরকার কোনো আপত্তি তুলেনি এই বিষয়ে। ইউএসবিপি এর এই ভিডিও এবং বিবৃতি প্রকাশ্যে আসার পরেও ভারত সরকার সম্পূর্ণভাবে নীরবতা পালন করেছে। কিন্তু কেন? ভারতের সরকার কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে না? কিন্তু এখানে বড় প্রশ্ন উঠে আসে, যে ধনী লোকেরা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের তো আপনারা ধরতে পারেননি। তাদের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ পর্যন্ত জারি হয়েছিল, তবু তারা বেরিয়ে গেল। অথচ যারা জীবনের কঠিন বাস্তবতার মধ্যে পড়ে চাকরির সন্ধানে দেশ ছেড়েছে, তারাই কি শুধু অপরাধী? আজকের দিনে বিশ্বের বিভিন্ন দেশে 3 কোটি ভারতীয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের মধ্যে কেউ বেআইনি নন, কারণ সরকার নিজেই স্বীকার করেছে যে বিদেশে থাকা ভারতীয়দের অর্থাৎ এনআরআই সংখ্যা 1,50,00,000 এবং ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ পিআইও মানুষের সংখ্যা 2 কোটি। অর্থাৎ মোট 3,50,00,000 ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। শুধু আমেরিকার কথা বললে সেখানে এখনো 20,77,158 ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসবাস করছেন। তার মধ্যে 33,31,000 ব্যক্তি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অর্থাৎ পিআইও ভারতীয় বংশোদ্ভূত হিসাবে নথিভুক্ত। অর্থাৎ মোট 54 লক্ষের বেশি ভারতীয় আমেরিকায় রয়েছেন। এখন প্রশ্ন হলো, কাজের সন্ধানে যারা দেশ ছাড়ছে তাদের কেন আটকানো হচ্ছে না? শুধু 2024 সালের পরিসংখ্যান দেখলে 12 লক্ষ ছাত্র পড়াশোনার জন্য বিদেশে গেছে, 8 লক্ষ লোক চাকরির জন্য দেশ ছেড়েছেন, প্রায় 500 জন বড় লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে পালিয়েছেন। 2024 সালে 4,300 বেশি ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। এর মানে কি? ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে, কিন্তু সাধারণ ভারতীয়রা তার সুবিধা পাচ্ছে না কেন? যেসব তদন্ত সংস্থার কাজ বেআইনি কাজ ঠেকানো, তারা কি করছিল? বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদি সবাই সরকারের নাকের নিচ দিয়ে পালিয়ে গেল। ব্যাংকের রিপোর্ট বলছে 500-র বেশি ধনী ভারত ছেড়ে চলে গেছে। এখন অমৃতসর বিমানবন্দর এবং আহমেদাবাদ বিমানবন্দরের চিত্র একেবারে হৃদয় বিদারক। আমেরিকা থেকে ফেরত পাঠানো ভারতীয়র মধ্যে 18 জন নারী ছিলেন হরিয়ানার, 4 জন পাঞ্জাবের, 3 জন মহারাষ্ট্রের, 3 জন উত্তরপ্রদেশের আর 2 জন চণ্ডীগড়ের। এই 25 জন মহিলাকে শিকল বেঁধে ফেরত পাঠানো হয়েছে। তাদের পায়ে বেড়ি পরানো ছিল, হাতে হাত করা ছিল। এখন সবথেকে বড় প্রশ্ন, এদের অপরাধ কি শুধু এটুকুই যে তারা ভালো ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছিল? ভারত সরকার এই অমানবিক আচরণের বিরুদ্ধে এখনো কোনো কঠোর আপত্তি জানায়নি কেন? নিয়ম কি শুধু গরিবদের জন্যই? ধনীরা কি তাহলে সহজেই পালিয়ে যেতে পারে? এখন একটু ভাবুন, এই পুরো ব্যবস্থার আসল চেহারাটা ঠিক কি? প্রথম প্রশ্নই হলো, এই দেশের সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কতটা সংকটময়, আর সরকার ঠিক কোন দিকের স্বপ্ন দেখাচ্ছে? দুটোর মধ্যে কোনো সংযোগই নেই। এই প্রশ্ন গুরুত্বপূর্ণ কারণ গত 10 বছরে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ চাকরির সন্ধানে দেশ ছেড়ে চলে গেছেন। একই সময়ে ধনী বিলিয়নারদের মধ্যে প্রায় 60,000 জন দেশ ত্যাগ করেছেন। অথচ সরকার বলছে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। সরকার সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিচ্ছে, কিন্তু বাস্তবতা কি বলছে? যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয় তখন ভারত উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। যখন ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত তখন ভারত সরকার কনস্ট্রাকশন ওয়ার্কার পাঠানোর জন্য চুক্তি করে, কিন্তু নিজের দেশের মানুষের জন্য কি করছে? দেশে চাকরি তৈরি হচ্ছে না, অথচ সরকার বলে বিদেশে গিয়ে কাজ করুন।
বিলিয়নারদের দেশ ত্যাগের হার দেখুন। 2023 সালে 54,100 জন বিলিয়নার দেশ ছেড়েছেন। 2022 সালে 62,000 জন দেশ ছেড়েছেন। 2021 সালেও হাজার হাজার বড় লোক দেশ ত্যাগ করেছে। অর্থাৎ ধনী ও শিক্ষিত লোকরা দেশ ছেড়ে চলে যেতে চায়, কিন্তু সরকার কেবল শেয়ার বাজার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় বড় কথা বলে। এবার প্রশ্ন হলো, সরকার কেন নিজের নাগরিকদের নিয়ে পদক্ষেপ নিচ্ছে না? এখানে প্রশ্ন বিশ্বগুরু হওয়ার নয়, প্রশ্ন ভারতকে বিশ্বের বৃহত্তম বাজার বানানোরও নয়। প্রশ্ন এটা নয় যে ভারতের অর্থনীতি কতটা উন্নতি করছে বা বিশ্বের বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে কিংবা শেয়ার বাজারে কত মুনাফা করা যায়। প্রকৃত প্রশ্ন হলো, এই দেশের একজন সাধারণ নাগরিকের জন্য কি সরকারের হৃদয় কাঁপে না? আর যদি কাঁপে, তাহলে 3 দিন পেরিয়ে গেলেও এই যে ভারতীয় অভিবাসীদেরকে পায়ে বেড়ি পরিয়ে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে আসা হলো, এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই কেন? কারণ সংসদে বিদেশ মন্ত্রীর 5 মিনিটের ভাষণ এতটাই লজ্জাজনক ছিল যে তা শোনার পর এটা বোঝা গেল আমরা কিছুই করতে পারবো না। অথচ কলম্বিয়া বা ব্রাজিলে এই ধরনের নিয়ম কানুন নেই। তাহলে কেন ভারত সরকার কিছু বলছে না? কলম্বিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা বেড়ি ও হাতকড়া পরিয়ে তাদের নাগরিকদের ফেরত নেওয়া বরদাস্ত করবে না। ব্রাজিলের বিরুদ্ধে সরব হয়েছে, কিন্তু ভারত সরকার এখনো সম্পূর্ণ নীরব। এটাই আসল প্রশ্ন, কেন ভারত সরকার তার নাগরিকদের নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে না? সরকার কি তার নাগরিকদের নিয়ে এতটাই উদাসীন যে একবারও হৃদস্পন্দন বাড়ে না? আর যদি বাড়েও, তাহলে কোনো প্রতিক্রিয়া কেন দেখা যায় না? কানাডা এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আগামী 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের নৈশ বুঝে যাচ্ছেন বলে সূত্রের খবর। তাহলে দ্বিতীয় বড় প্রশ্ন, ভারতকে আন্তর্জাতিক কূটনীতিতে আজ এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে যেখানে নিজের স্বার্থে যে কারো সঙ্গে সমঝোতা করতে পারে। ভারত আর নিরপেক্ষ নীতি অনুসরণ করছে না। নাটো বা রাশিয়ার পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা নেই। চীনের পণ্য আমদানি করা হোক বা আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়ানো হোক, কোনো সমস্যা নেই। ইরানের সঙ্গে সম্পর্ক রাখা হোক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা হোক বা যে কোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে অংশ নেওয়া হোক, কোনো দ্বিধা নেই। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি এত বড় অবস্থানে পৌঁছেছে যে বিশ্বের যে কোনো দেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলতে পারে আমরা আমাদের নাগরিকদের নিয়ে কোনো অবমাননা সহ্য করব না? একবার ইতিহাসের দিকে ফিরে তাকালে, যখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন তখন মুক্তিযুদ্ধ চলছিল। ভারত যখন বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তখন আমেরিকার 7ম নৌবহর বঙ্গোপসাগরে পাঠানো হয়েছিল। মনে হচ্ছিল আমেরিকা বুঝি ভারতকে আক্রমণ করবে, কিন্তু ইন্দিরা গান্ধী এক চুলো জায়গা ছাড়েননি। তিনি আমেরিকাকে কোনো সুযোগ দেননি এবং বাংলাদেশ গঠন সম্পন্ন হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত তার সিদ্ধান্তে অটল থেকেছে। তাহলে আজ কেন ভারত নীরব? কেন ভারতের নাগরিকদের পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হয় আর সরকার কিছু বলে না? আজ ভারত কি তার আর্থিক ও কূটনৈতিক স্বার্থের জন্য নিজের নাগরিকদেরকেই ত্যাগ করছে? ভারত নিজের অর্থনৈতিক শক্তি ব্যবহার করতে পারছে কি? ভারত নিজের সামরিক শক্তির প্রভাব বজায় রাখতে পারছে কি? সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত তার নাগরিকদের নিরাপত্তা কতটুকু রক্ষা করতে পারছে? যখন ভারতীয় নাগরিকদের পায়ে বেড়ি পরানো হয়, হাতে হাতকড়া পরানো হয়, তখন ভারত কি করছে? সংসদের ভেতরে যখন বিদেশ মন্ত্রী বক্তৃতা দেন, তখন তিনি নিন্দা করেন না, বরং পরিসংখ্যান দিতে শুরু করেন এর আগেও অনেকবার এরকম নাকি অনেক জনকে ফেরত পাঠানো হয়েছে বলে। এটাই আজকের বাস্তবতা। তাহলে প্রশ্ন হলো, ভারত আজ কোথায় দাঁড়িয়ে আছে? কারণ আমেরিকার তুলনায় ভারতীয়দের উপস্থিতি সবচেয়ে বেশি আরব বিশ্বে। আজ আমেরিকা নিজের মতো করে নীতি নির্ধারণ করছে, কিন্তু আরব বিশ্ব এখন নিজের স্বার্থ অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছে। এক মুহূর্তের জন্য ভাবুন, সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ ইউএই তে ভারতীয়দের সংখ্যা 35,54,000 ভারতীয় এনআরআই রয়েছেন। সৌদি আরবে 24,07,000 ভারতীয় এনআরআই রয়েছেন। কাতারে 8,35,000 ভারতীয় এনআরআই রয়েছেন। ওমানে 6,84,000 ভারতীয় এনআরআই রয়েছেন। কুয়েতে 9,93,284 ভারতীয় এনআরআই রয়েছেন। তাহলে প্রশ্ন হলো, ভারত সরকার কি সত্যিই তার নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা নিয়ে উদ্বিগ্ন? যখন ভারতীয় শ্রমিক, ব্যবসায়ী এবং পেশাদাররা
আরব দেশগুলির অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তখন কেন ভারতের কূটনৈতিক শক্তি নিয়ে সেই অনুযায়ী ব্যবহৃত হচ্ছে না? এমন পরিস্থিতিতে ভারত কিভাবে একটি উন্নত দেশ হতে চলেছে? কিভাবে এক বছরের মধ্যে ভারতীয় অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হয়ে উঠবে? আর এই সময়ে যখন প্রতি বছর গড়ে 8 থেকে 10 লক্ষ শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশ ছেড়ে যায় এবং 9 লক্ষ মানুষ চাকরির সন্ধানে বিদেশে চলে যায়, তখন এটি কিভাবে সম্ভব? যারা দেশ ছেড়ে চলে গেছেন তাদের গড় হিসেব করে দেখা যায় প্রতি বছর প্রায় 4,50,000 থেকে 5 লক্ষ নাগরিক ভারত ত্যাগ করছেন। শুধুমাত্র 2019 সালে 1,44,000, 2020 সালে 80,000 মানুষ দেশ ছেড়েছেন, 2021 সালে 1,61,000, 2022 সালে 2,25,000, 2023 সালে 2,16,000 আর 2024 সালে সেই সংখ্যা 2,50,000-এর দিকে যাচ্ছে। এই দেশকে নিয়ে কত কিছু বলা হয়, কিন্তু সংসদ তার নিজস্ব মনোভাব অনুযায়ী চলছে, আর ক্ষমতা নিজের চিন্তা ভাবনায় মগ্ন। শক্তিগুলো যেন নাগরিকদের পায়ে শৃঙ্খল পরিয়ে দিচ্ছে। এই দেশকে কেবল বাতাসে নয়, তার ভিত্তির উপর বিচার করা উচিত, যেখানে সংস্কৃতি, সমাজ জীবন এবং অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে। ভারত কেবল রঙে সাজানো হয়নি, এখানে শুধু পুঁজি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময় এখন পরিবর্তনের, অথচ চারদিকে নীরবতা বিরাজ করছে। এবার দেখার বিষয়, আগামী 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে বিদেশ সফরে যাচ্ছেন, তখন ভারতীয় অভিবাসী যাদের ফেরত পাঠানো বাকি, তাদের এইভাবে হাতে পায়ে বেড়ি পরিয়ে পাঠানোর ব্যাপারে কোনো পদক্ষেপ করেন কিনা? ভারতীয়দের সম্মান অক্ষুণ্ণ রাখতে ডোনাল্ড ট্রাম্পের শিকল বেড়ির প্রথা পরিবর্তনে প্রধানমন্ত্রী মোদী বন্ধু ট্রাম্পের সাথে এই বিষয়ে আলোচনা করে কোনো পদক্ষেপ নেবেন কিনা, সেটাই দেখার বিষয়।